হ্যালো, আজকে একটা ডিফারেন্ট রকমের ব্লগ বানাবো। একটা মুভি রিভিউ ব্লগ হতে যাচ্ছে। দেখতে যাচ্ছি বনলতা এক্সপ্রেস। আজকেই যুক্তরাষ্ট্রের মাটিতে এটা রিলিজ হইলো। তো বাংলাদেশে যারা আছে তারা তো ঈদের মুভি হিসেবে এটা অলরেডি দেখেই ফেলছে, বাট যুক্তরাষ্ট্রে আজকে আসছে এবং খুবই কম শো ছিল, বাট দর্শকের এত রেসপন্স, তো সেই হিসেবে ওরা বেশ কয়েকটা শো করতে বাধ্য হয়েছে। যে আমি 7:30টায় দেখতে চাইছিলাম এবং 7:30টায় আমি সব সিট ফিল আপ হয়ে গেছে, দেখতেই পারি নাই। তো এখন 10টার সময় একটা শো আছে, এখন বাজে 9:30। আমি আমার বোন আর বোন জামাইকে তুলবো এবং সেই শোটা দেখতে যাচ্ছি। এবং শো দেখতে দেখতে পাশাপাশি হচ্ছে দর্শকের রিয়াকশনও ধরার চেষ্টা করব এবং শো এর পরে আমার রিয়াকশনটাও আমি দিব। সবকিছু মিলিয়ে এটা হবে একটা মুভি রিভিউ ব্লগ। দেখা যাক কেমন হয়, সাথে থাকুন। এখন আমার এই মুভিটা রিভিউ দেওয়ার পালা। একটা সময় ছিল ছোটবেলায় কিশোর বা যখন আমি জাস্ট বড় হচ্ছি, আমাদের বাসায় একটা কম্পিউটার আছে, বাংলাদেশের কথা বলছি, তখন হঠাৎ করে মুভির পোকা হয়ে উঠতে শুরু করলাম। এটা অনেকটা ট্রেন্ডও বলা চলে, যে বন্ধুদের সামনে বলতে পারবো যে আমি অনেক হলিউডি মুভি দেখি, অনেক বলিউডি মুভি দেখেছি, সব মুভি দেখেছি। কারণ একটা সময়, বড় একটা সময় পর্যন্ত আমি বিটিভির দর্শক ছিলাম। তারপরে যখন এই বিশাল মুভি ইন্ডাস্ট্রির সব মুভি এক্সপ্লোর করা শুরু করি, তখন বুঝি যে কি ভাস্ট এই দুনিয়াটা, কত জনরার মুভি আছে, কত রকমের মুভি আছে। এর মধ্যে সবচেয়ে ফেভারিট জনরাটা আমার যেটা ছিল সেটা হচ্ছে ফিল গুড মুভি। মাঝে মধ্যেই যখন বুঝতাম না যে কোন মুভিটা দেখবো, কোন মুভিটা দেখবো, কম্পিউটার ভর্তি, ফোল্ডার ভর্তি মুভি, কিন্তু কোন মুভিটা অন করা যায়, তখন গুগলে টাইপ করতাম যে ফিল গুড মুভি, টপ 10 ফিল গুড মুভি অফ দ্য ওয়ার্ল্ড, এবং তখন যেই লিস্টে যেসব মুভিগুলো আসতো সেগুলো দেখা শুরু করতাম। এভাবে দেখে অনেক মুভি শেষ করে ফেলেছি। আজকের পর গর্ব করে বলতে পারবো বাংলাদেশি একটা মুভি সেই লিস্টে যুক্ত হলো। এক লাইনে যদি আমাকে মুভিটা রিভিউ দিতে বলা হয়, তাহলে আমি বলবো যে বাংলাদেশের বেস্ট ফিল গুড মুভি হচ্ছে বনলতা এক্সপ্রেস। মুভির ডিটেলিং সম্পর্কে অলরেডি সবাই সবকিছু জেনে ফেলেছে, তারপরেও আমি খুব হালকা করে টাচ করে বলবো, হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে এই গল্পটা বানানো হয়েছে, কিন্তু ডিরেক্টর তানিম নূর কি অসাধারণ একটা কাজ যে করেছেন, সিনেমার পর্দায় এনেছেন, সেটা আসলে মুভিটা যারা না দেখেছে তারা বলতে পারবে না। সেলিউট মিস্টার তানিম নূর, আপনি আছেন বলেই কাইজারের মতো দারুণ টিভি সিরিজ আমরা দেখতে পেরেছি, উৎসবের মতো মুভি, এবং এখন সেটার সাথে যুক্ত হলো বনলতা এক্সপ্রেসের মতো মুভি। হ্যাটস অফ এবং সেলিউট তানিম নূরের সাথে সাথে সেলিউট তার রাইটার দলকেও। যারা রাইটার আছেন, আমি সবার নাম আইএমডিবিতে দেখেছি, এই মুহূর্তে সবার নাম বলতে পারছি না, বাট থ্যাঙ্কস টু অল অফ ইউ গাইস। হুমায়ুন আহমেদকে দারুণভাবে জাস্টিস দিয়েছেন আপনারা। হুমায়ুন আহমেদের একটা সময় ছিল যখন ঈদের সময় আমরা কিন্তু বসে থাকতাম যে কোন চ্যানেলে কখন হুমায়ুন আহমেদের কোন নাটকটা হবে, এবং খুব মেজাজ খারাপ হতো যখন দেখতাম একই টাইমে এনটিভিতে কিংবা এটিএন বাংলায় কিংবা আরেকটা চ্যানেলে হুমায়ুন আহমেদের একই সাথে নাটক আসছে দুইটা, কোনটা ছেড়ে কোনটা দেখবো। এক অ্যাডের সময় আরেকটা নাটকে ফিরে যেতাম, পরবর্তীতে ওই নাটক আবার আমরা রিপিট মোডে দেখতাম। হুমায়ুন আহমেদের নাটকের এতই ফ্যান ছিলাম। সেখানে হুমায়ুন আহমেদের আরো একটা উপন্যাসকে হুমায়ুন আহমেদ চলে যাওয়ার পরেও এত সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য তানিম নূর এবং তার দলকে অসংখ্য ধন্যবাদ। হুমায়ুন আহমেদের একটা কোর টিম ছিল, যাদের সাথে হুমায়ুন আহমেদের কানেকশনটা যেন অন্যরকম ছিল। হুমায়ুন আহমেদের বইয়ের পাতায় ঠিক যেসব ক্যারেক্টার গুলো থাকতো, তারা টিভির পর্দায় ঠিক সেভাবেই যেন এই ক্যারেক্টার গুলোকে ফুটিয়ে তুলতেন। জাহিদ হাসান বলেন, আলী জাকের বলেন, আসাদুজ্জামান নূর বলেন, আমি তাদের কথাই বলছি। ইভেন হুমায়ুন আহমেদের মেয়ে শিলা আহমেদ, ফারুক আহমেদ, ডক্টর এজাজুল ইসলাম, এরা হচ্ছে হুমায়ুন আহমেদের একদম কোর কিছু মানুষ। তেমনি আরেকজন কোর প্রোডাক্ট কিন্তু ছিলেন শামিমা নাজনীন। সেই হুমায়ুন আহমেদ গ্রুপ থেকে একমাত্র তিনি কিন্তু এই মুভিতে ছিলেন। তিনি যেন একদম
আকাশের শুকতারা হয়েছিলেন। যতবার স্ক্রিনে প্রেজেন্স করেছেন যেন একখণ্ড হুমায়ুন আহমেদকে তিনি ফুটিয়ে তুলেছেন তার ডায়লগ থ্রোয়িং এর মাধ্যমে, তার অভিনয়ের মাধ্যমে। অসাধারণ। তিনি ছাড়া আর যারা মেইন কাস্টে ছিল সবাই ভাই সবাই একদম ভালো কাজ করেছেন। চঞ্চল চৌধুরীকে নিয়ে তো কিছু বলার নেই, তার ক্যারেক্টারটা অন্যদের তুলনায় এত বড় এবং ইম্প্যাক্টফুল না হলেও তিনি তার জায়গা থেকে ভালো কাজ করেছেন। ভালো কাজ করেছেন মম, ভালো কাজ করেছেন শ্যামল মাওলা। এর বাইরে কিছু ক্যারেক্টার ছিল যারা আপনার মনে অনেক দিনের জন্য ইম্প্যাক্ট ছেড়ে যাবে। আর মুখ্য চরিত্রে বিশেষ করে যারা ছিল তার মধ্যে যার কথা স্পেশালি আমি উল্লেখ করব প্রথমেই হচ্ছে শরীফুল রাজ। স্ক্রিনের বাইরে তার প্রেজেন্স নিয়ে অনেক রকমের কথা থাকলেও ভাই যতবার এই অ্যাক্টরটাকে আমি স্ক্রিনে দেখি ততবার আমার মনে হয় যে এই অ্যাক্টরটা শুধু অভিনয়ের জন্যই এসেছেন এবং যে ক্যারেক্টারগুলো সে করেন সেই ক্যারেক্টারগুলোর জন্যই যেন সে তৈরি হয়েছেন। এবং আজকে আমি বলতে পারি যে হুমায়ুন আহমেদ যদি বেঁচে থাকতেন তাহলে এই শরীফুল রাজকে দেখলে তিনি অনেক গর্ববোধ করতেন। হুমায়ুন আহমেদের লেখা যে ক্যারেক্টারটা তিনি পোট্রে করেছেন ভাই লাজবাব, কি সুন্দর করে পোট্রে করেছেন। ক্যামেরার বাইরে, স্ক্রিনের বাইরে, প্রাইভেট জীবনে, তার তার জীবনে সে ব্যাড বয় কোনো খেতাব থাকলেও ভাই স্ক্রিনে কালকে একটা গুড বয় হিসেবে তাকে দেখা গেছে। ওভারঅল একটা মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স দিয়েছেন। নায়িকা হচ্ছেন সাবিলা নূর। এই সাবিলা নূর আমার আমার বিশ্বাস হয় না সেই নর্থ সাউথের পড়ুয়া সাবিলা নূর আর এই সাবিলা নূরের মধ্যে কি আকাশ পাতাল তফাৎ। কি সুন্দর তার চাহনি, কি সুন্দর তার ডায়লগ থ্রোয়িং। আমি দুইজনকেই ক্রেডিট দিব, তানিম নূর এবং সাবিলা নূর। কি অসাধারণ কাজ দেখিয়েছেন। হ্যাঁ, শাকিব খানের সাথে তাকে কত সুন্দর লেগেছে কিন্তু তার কাজ করার কোনো সুযোগ ছিল না সেখানে। শুধুমাত্র একটা জাস্ট নায়িকা একটা ছিল, সে একটা বলা মাত্র নায়িকা ছিল। আর এখানে একদম হুমায়ুন আহমেদের চরিত্র চিত্রাকে কিভাবে স্ক্রিনের মধ্যে নিয়ে এসেছেন তা যারা দেখেছেন তারাই বুঝতে পারবেন তাকে যেমনটা সুন্দর লেগেছে অভিনয় ততটাই সুন্দর হয়েছে তার। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, মোশাররফ করিম। ভাই এই মানুষটার জন্ম হয়েছে অ্যাক্টিং করার জন্য। যে কোনো ক্যারেক্টার তাকে দেন, যে কোনো রকমের ক্যারেক্টার, সব ক্যারেক্টারই কিভাবে এত ভালো ব্লেন্ড করে যান মোশাররফ করিম, আই ডু নট আন্ডারস্ট্যান্ড। বাংলাদেশের সিনেমাকেও যে তার কত কিছু দেওয়ার আছে, বাংলাদেশের নাটককে তো তিনি দিয়েছেনই, দিয়েই যাচ্ছেন, কিন্তু সিনেমাতেও যে তার কত কিছু দেওয়ার আছে তা বনলতা এক্সপ্রেস দেখলে বোঝা যায়। মোশাররফ করিম যখন চেয়েছেন তখন আপনি হাসবেন, যখন তিনি চেয়েছেন তখন আপনি ইমোশনাল হবেন, যখন তিনি চেয়েছেন তখন আপনি বিরক্ত হবেন। সব মিলে পুরো মুভিটাকে মানে ড্রাইভারের সিটে বসে পুরো মুভিটাকে যেন চালিয়েছেন তিনি। মুভিতে একটা বাচ্চা ক্যারেক্টার আছে, বাংলা মুভি বা নাটকে বাচ্চা ক্যারেক্টার গুলো কখনোই আমাদের মন জয় করতে পারেনি। কেন যেন মন জয় করতে পারেনি, যেটা বলিউড কিংবা হলিউডে দেখা যায় যে বাচ্চা ক্যারেক্টার গুলো খুবই কিউট হয়, ডায়লগ থ্রোয়িং এতটাই সুন্দর কাহিনীর সাথে ব্লেন্ড করে যায় যে তাদের পাকামো মনে হয় না এবং খুব ভালো ব্লেন্ড করে যায়। বনলতা এক্সপ্রেসে একটা বাচ্চা অভিনয় করেছে, আমি বাচ্চাটার নাম এখনো জানি না, আমি পরবর্তীতে জানার চেষ্টা করব। এই বাচ্চাটা ডায়লগ থ্রোয়িং পাকামো মনে হলেও পুরোপুরি মনে হবে যে হ্যাঁ হুমায়ুন আহমেদের গল্পের একটা বাচ্চা কথা বলছে। এত কিউট লেগেছে তাকে, এত সুন্দর অ্যাক্টিং, তাকে মনেই হয় নাই যে সে একটা ছোট একটা বাচ্চা অভিনয় করছে। মানে এত সুন্দর অভিনয় করেছে, একদম মন জয় করে নিয়েছে। বাবু তুমি যেই হও না কেন তোমার জন্য অনেক অনেক আদর রইলো এবং তুমি বড় হয়ে অনেক ভালো অ্যাক্টর হবে, এটাই আমার প্রত্যাশা। প্রথমে একটা হালকা যোগ দিয়ে মুভিটা একটা দারুণ ভাবে শুরু হয়। আর সেখানে তার সাথে ওই চাইতেই পারো, অর্থহীনের চাইতেই পারো, আমরা যেটাকে লুপে দিয়ে শুনতাম, সেই গানটা যখন শুরু হয় তখনই আপনার মনটা ভালো হয়ে যাবে যে একটা ভালো জিনিস দেখতে বসেছি। তারপর মুভি সেই পেসেই চলতে থাকে। যেহেতু এই মুভিটা অনেকগুলো কাহিনীকে, অনেকগুলো ক্যারেক্টারের বিভিন্ন সময়ের কাহিনী নিয়ে বানানো এবং সবাই কথা বলতে থাকে, এখানে ডায়লগের অনেক বড় একটা ব্যাপার রয়েছে। সো সব ডায়লগই ইম্প্যাক্টফুল মনে হবে এবং সব ডায়লগই আপনার কাছে মজার মনে হবে। সো সব মিলে ডায়লগ রাইটিং ওয়াজ পারফেক্ট। মুভিতে পুরান সময়ের কাহিনী বলতে গিয়ে পুরান সময়ের যে প্রপস ইউজ করা হয়েছে সেটা খুবই সুন্দর মনে হয়েছে আমার কাছে। সাবিলা নূর যেমন একটা ফোন ইউজ করে, সেই ফোনটাকে ওই যে আগের আমলের ফ্লিপ ফোনের মতো ছিল। সো এই জিনিসগুলো খুব ভালো কাজ করেছে। মুভিতে কিছু অরিজিনাল সং, আয়ুব বাচ্চুর গান, অর্থহীনের গান, এগুলো ইউজ করার পাশাপাশি আর একটা রবীন্দ্রসঙ্গীত ইউজ করা হয়েছে, আর একটা প্যারোডি সং ইউজ করা হয়েছে, যেটা স্পয়লার আমি দিব না। আপনারা যারা মুভি দেখবেন তারা ওই গানটা দেখে, আপনার গানটা শুনে এবং দেখে আপনার খুবই মজা লাগবে, আমি একদম নিশ্চিত। মুভির একটা জিনিস নিয়ে আমি জাস্ট কথা বলবো, সেটা হচ্ছে যে একদম ক্লাইম্যাক্সের যে সেটটা, সেই সেটটা আমার কাছে একদমই ভালো লাগেনি। সেই সেটটা আরেকটু অন্যরকম হতে পারতো। সেখানে হয়তোবা রাস্তাঘাটের অনেক দর্শক ছিল যাদেরকে তারা সরাতে পারেনি, ওরা যদি না থাকতো তাহলে
জিনিসটা আরো ইম্প্যাক্টফুল হতো। এবং এই মুভিতে দুইটা স্পেশাল ক্যামিও আছে এবং এই ক্যামিও গুলো ডেফিনেটলি আপনাদেরকে অনেক মজা দিবে। ওভারঅল এই মুভিটা দেখা ছিল একটা গ্রেট এক্সপিরিয়েন্স, খুব ভালো 2.5 ঘন্টা কেটেছে। ফিল গুড মুভি দেখতে চাইলে বনলতা এক্সপ্রেস ইজ এ মাস্ট। শুধু ফিল গুড মুভির জন্য না, বাংলা মুভি আস্তে আস্তে তার কালো অধ্যায় শেষ করে সুন্দর পথের যে চলে এসছে, বনলতা এক্সপ্রেসই হচ্ছে তার উদাহরণ। তানিম নূর, আপনি এরকমের ভালো কাজ আরো দিয়ে যাবেন, সেটাই আশা করছি। কমেন্ট সেকশনে জানাবেন আপনি বনলতা এক্সপ্রেস দেখেছেন কিনা, দেখলে আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে আরো মুভি কিংবা টিভি সিরিজের রিভিউ, রিয়াকশন ইত্যাদি নিয়ে হাজির হব। আজকের মতো এখানে শেষ করছি। টাটা।